নমস্কার বন্ধুগণ, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। দেবযানীস কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। সকালে 10:30-11টার দিকে সোমকে নিয়ে একটু বাজারে চলে এসেছিলাম। বাড়িতে কোনো সবজি নেই, আর মা যেহেতু এখন ঘরে নেই, তো আমাকেই বাজার হাট টুকটাক কম বেশি করতে হবে। যাই হোক, মোটামুটি বাজারে এসে সমস্ত সবজিগুলো নেওয়ার সময় ছেলেকে বললাম, প্রত্যেকটা জিনিস তুই দেখে শুনে নিবি। তো সেই জন্য এখানে শশা কিনতে এসে দেখুন নিজের হাতে করে শশা বাচ্ছে। আমি যদিও দু একটা বেছে দিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিট, বিনস এগুলো সমস্ত নেওয়ার সময়ও ওকে দিয়েই আনিয়েছিলাম। মোটামুটি চেষ্টা করছিলাম সমস্ত বাজারগুলো যাতে ওর হাত দিয়ে করানো যায়। আস্তে আস্তে তো বড় হচ্ছে, তাই এখন থেকে শিখিয়ে রাখা খুব ভালো। যাই হোক, বাড়ি ঢুকতে ঢুকতে প্রায় 12টা 12:30 মতো বেজে গিয়েছিল, তাই ঝটপট করে রান্না করে নিয়েছিলাম। বাজার করে ফিরতে যেহেতু একটু দেরি হয়ে গিয়েছিল, তাই বেশি কিছু রান্না করিনি। সয়াবিন, আলু, ডিম দিয়ে ঝোল করেছিলাম, আর একটু শিমের ভাজা করেছি। তবে আজকে ডিম ঝোলটা একটু অন্যভাবে করেছি। নর্মালি ডিম সেদ্ধ করেই ঝোল করি, কিন্তু আজকে ডিম ভেজে ঝোল করেছি। সোম আবার তরকারিতে ডিম ভাজা খাবে না, তাই ওকে একটু আলাদা করে ডিম ভাজা করে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের দুপুরের খাবার। আর খাওয়া দাওয়া শেষ করে মা ছেলে চলে এসেছি ছাদে। ছাদে অনেকটা আজকে কাজ আছে। এই নভেম্বর বা ডিসেম্বর মাসের দিকে অ্যামারিলিস লিলির বাল্বগুলো রিপোর্ট করার কথা, তো সেটা করব বলে করা হচ্ছিল না, তাই ভেবেছি আজকেই এটা করে নেব। বেশ অনেকগুলো টবে অ্যামারিলিস লিলির বাল্বগুলো রয়েছে। সেই কবে অ্যামাজন থেকে 3খানা অ্যামারিলিস লিলির বাল্ব নিয়েছিলাম, সেগুলো এখন থাকতে থাকতে 3টা থেকে প্রায় 30-40টা মতো হয়ে গেছে, যার মধ্যে বেশ কয়েকটা মার বাড়িতেও আছে। তো এখানে সোমকে আমি বলেছি এই টবটাতে একটা গাছ ছিল যেটা এখন নেই, এই টবটার মাটিগুলো একটু খুঁচিয়ে ফেলতে, দিলে টবটা খালি করে আমি মাটিগুলো বার করে নেব। এদিকে আরও একটা দুটো জায়গায় রজনীগন্ধার বাল্বগুলো লাগানো ছিল, সেগুলো সব বের করছি, কারণ রজনীগন্ধাও বেশ অনেকগুলো হয়ে গেছে একসাথে। পরিষ্কার করে সেগুলোও একটু রিপোর্টিং করব ভেবেছি। এই দেখুন, রজনীগন্ধার বাল্বগুলো এখানে এত পরিমাণে হয়েছে যে একটার থেকে আর একটা ছাড়াতেই অনেকটা কষ্ট হচ্ছে। এখানে একটা বড় মাটির ঢেলা দেখছেন, এর মধ্যে কিন্তু রজনীগন্ধার অনেক বাল্ব রয়েছে। হাতে ভাঙতে পারলাম না, তাই শেষমেশ জলের মধ্যে একটু চুবিয়ে নিলাম, যাতে মাটিটা নরম হয়ে গেলে রজনীগন্ধার বাল্বগুলো আস্তে আস্তে করে খুলে নেওয়া যায়। মোটামুটি রজনীগন্ধার যে বাল্বগুলো বের করেছিলাম, তার মধ্যে যেগুলো একটু বড় বড় সাইজের ছিল, মানে একদম মাদার প্ল্যান্ট ছিল, সেগুলো অলরেডি আমি গাছ লাগিয়ে নিয়েছি। আর এই এতগুলো বাল্ব, এগুলো সবগুলো হয়তো লাগবে না কাজে, তবে এগুলোর মধ্যে থেকেও বেছে বেছে বেশ কিছুটা আমি লাগিয়ে নেব। তবে সেগুলো এখন নয়, আবারও কিছুটা মাটি জোগাড় করতে হবে, আর কোথায় লাগাবো সেই জায়গাটাও দরকার। আর এখানে যে দেখছেন এই বাল্বগুলো বড়গুলো, এগুলো হচ্ছে অ্যামারিলিস লিলির বাল্ব। তো এগুলো হচ্ছে যেগুলো মাদার প্ল্যান্ট ছিল, প্লাস যেগুলো একটু বড় বড় সাইজের ছিল সেগুলোও লাগানো হয়ে গেছে, আর এগুলো এক্সট্রা কয়েকটা থেকে গেছে, এগুলোও আমি অন্য একটা জায়গায় বসাবো। রজনীগন্ধা যেগুলো লাগিয়েছি আমি, এই যে দেখুন এখানে যে কয়েকটা টব রয়েছে ছোট ছোট, এইগুলোতেই রজনীগন্ধার বাল্বগুলো লাগানো রয়েছে। চলুন এবার অ্যামারিলিস লিলির বাল্বগুলো কোথায় আছে দেখাই। এখানে যে কয়েকটা টব রয়েছে, এই টবগুলোর মধ্যে কয়েকটা কৌটো কেটেও বসানো রয়েছে। এগুলোতে অ্যামারিলিস লিলি ছাড়াও দু একটা রজনীগন্ধাও লাগানো রয়েছে।
শীতকালের জন্য পিটুনিয়ার মতো ভালো গাছ নেই। খুব বেশি পরিশ্রমও করতে হয় না, কিন্তু গাছও ভালো হয় আর খুব ভালো ফুলও দেয়। পিটুনিয়ার ফুলগুলো যখন শুকিয়ে আসবে, শুকনো ফুলগুলো যদি তুলে তুলে ছেটে ফেলা হয় তাহলে কিন্তু আরও বেশি করে ফুল আসার সম্ভাবনা থাকে। তবে এখানে একটা দুটো গাছে দেখছি পিটুনিয়ার বীজ এসছে। ভাবছি এবার এই বীজগুলো তুলে তুলে রেখে দেব কালেক্ট করে, যাতে সামনের বছর আর পিটুনিয়ার গাছ কিনতে না হয়। দেখি কতটা কি করতে পারি। বেশ কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে একটা গামলার মধ্যে ধনের বীজ ছড়িয়েছিলাম। তো এখন কিন্তু ধনেপাতার গাছগুলো বেশ ভালোভাবে উঠে গেছে। চলুন সেটাও এখন আপনাদের সাথে শেয়ার করি। চলুন এবার ছাদ থেকে নিচে চলে এসেছি আর এসে কিছুটা আলু কেটে নিলাম, আলুগুলো সেদ্ধ করতে দেব। সকালে সবজি বাজার করতে গিয়ে দেখি ক্যাপসিকামের মতো যে লঙ্কাগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে চপ ভাজা হয়, সেই লঙ্কাগুলো উঠেছিল। তো সেইটা দেখে মনে হয়েছিল যে একটু যদি চপ ভেজে খাওয়া যেত, তাই লোভ হয়েছিল বলে কিছুটা নিয়ে এসেছিলাম। তো এখন হচ্ছে সন্ধেবেলা, সোমের স্যারও পড়াতে এসেছেন, তাই ভাবলাম একটু চপ ভেজে ফেললে আমাদের সবার একটু টিফিন খাওয়া হয়ে যাবে। তো আলুটা এখানে একটু লবণ দিয়ে সেদ্ধ করতে দেব। আলুটা তো বসিয়ে দিয়েছি, কিন্তু লবণটা নিতে গিয়ে দেখি কৌটোগুলোতে লবণ বেড়ে গেছে, আর লবণের প্যাকেট এনে রাখা ছিল, ঢালা হয়নি, তাই ভাবলাম লবণটাও ঢেলে নিই। চলুন লবণটা ঢালা হয়ে গেছে, এবার আলুটার মধ্যে একটু লবণটা দিয়ে নিয়ে বাকি কাজগুলো সেরে নেব। আলু সেদ্ধ করে আলুর খোসা ছাড়িয়ে কিন্তু রেখে দিয়েছি। এবার যে ক্যাপসিকামের মতো দেখতে লঙ্কাগুলোর কথা বলছিলাম, এই হলো সেগুলো। এগুলো দিয়েই চপ বানাবো। তো এগুলোকে মাঝখান থেকে আমি আগে কেটে নিচ্ছি। এবার একটা ছুরি বা চামচের সাহায্যে লঙ্কার ভেতরের দিকে যে বীজ বা আঁতিগুলো থাকে সেগুলো আমি বার করে নিচ্ছি। অনেকে আবার এই আঁতি বা বীজ টিজগুলো বার করে দিয়ে এই লঙ্কাটাকেই বেসনের মধ্যে চুবিয়ে তেলে ভেজে নেন। তবে আমি কিন্তু এটা পুর দিয়ে চপটা করব। তার জন্য ভেতরের দিকটা থেকে সমস্ত আঁতি বা বীজ টিজগুলো বার করে নিচ্ছি। আর এটা করতে খুব বেশি খাটনি বা পরিশ্রমের প্রয়োজন নেই। লঙ্কার ভেতর দিকটাতে ছুরি বা চামচ দিয়ে একটু টেনে আনলেই সমস্ত বীজ বা আঁতিগুলো বেরিয়ে আসবে। আমি প্রথমে লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে নিয়েছিলাম, তবে চাইলে এগুলো গোটাও রাখা যায়। সেক্ষেত্রে আমি একটা ছোট লঙ্কা নিয়েছি, যেটা কিন্তু আমি গোটা রেখেও ভাজতে পারবো। তো এটাকে আমি সাইড থেকে একটা কাট লাগিয়ে নিয়েছি আর ভেতর থেকে এই যে আঁতিগুলো বা বীজটা বার করে দিচ্ছি। আশা করি ভিডিওতে আপনারা পরিষ্কারভাবেই দেখতে পাচ্ছেন যে লঙ্কার ভেতরটা একদম কিন্তু ফাঁকা করে দিয়েছি বীজগুলো বার করে নিয়ে। তো এবার লঙ্কাগুলো রেডি করে নিয়েছি পুর ভরার জন্য। এখন আলুর পুরটাকে বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে গ্যাস অন করে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল। এবার তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দেব আদা রসুন কুচি, অথবা আদা রসুনটা কুড়ে নিলেও হবে। আমি এখানে আদা রসুনটাকে কুড়ে নিয়েছি, তো সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে যথারীতি দিয়ে দেব আমি কাঁচা লঙ্কা কুচি। আদা রসুন কাঁচা লঙ্কা কুচির সাথেই আমি এখানে দিয়ে দেব অল্প একটুখানি গোটা জোয়ান। জোয়ানটা দেওয়ার পরে ভালো করে একটু এটাকে নেড়ে চেড়ে নিতে হবে। ব্যাস, এবার এর মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা ট্রান্সপারেন্ট হয়ে আসছে। পেঁয়াজটা হালকা একটু ট্রান্সপারেন্ট হয়ে এলেই তার মধ্যে একটুখানি টমেটো কুচি দিলাম। টমেটো আমি পুরো দিইনি, একটা হাফ টমেটো কুচি করে দিয়েছি। তার সঙ্গেই অল্প একটুখানি লবণ দিয়ে নিলাম। এবার আবারও ভালো করে সব জিনিসটা একটু নেড়ে চেড়ে নেব। পেঁয়াজ আর টমেটোটা তেলের মধ্যে নাড়তে নাড়তেই এদিকে একটা বাটির মধ্যে আমি বেসনটা ঢেলে নিচ্ছি। ওদিকে আলুর পুরটা রেডি হতে হতে এদিকে আমাদের বেসনের ব্যাটারটাও কিন্তু রেডি হয়ে যাবে। তো এখানে মোটামুটি 1.5 থেকে 2 কাপ মতো আমি বেসন নিয়েছি। তার সঙ্গে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এর সঙ্গেই দিয়ে দিচ্ছি অল্প একটুখানি গোটা জোয়ান আর অল্প একটুখানি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কালারটা
বেশ ভালো আসবে। ব্যাস, এবার বেসনের মধ্যে আর কিছু দেওয়ার নেই। এবার এটাকে জল ঢেলে একটু মাখিয়ে নিলেই বেসনের ব্যাটারটা রেডি হয়ে যাবে। আর এদিকে পেঁয়াজ টমেটোটা প্রায় ভাজা ভাজা মতো হয়ে গেছে, তাই এর মধ্যে আমি এখন 1 মুঠো মটরশুঁটি আর সঙ্গে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে অল্প একটু পরিমাণ জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে লো ফ্লেমে, যাতে মটরশুঁটিটা একদম সেদ্ধ হয়ে যায়। আগে থেকে যদি মটরশুঁটিটা সেদ্ধ করা থাকে তাহলে খুব ভালো হয়। আমি যেহেতু আগে থেকে সেদ্ধ করিনি, তাই এখানেই আমি একটু জল দিয়ে মটরশুঁটিটা সেদ্ধ করে নিচ্ছি। তো এবার এটাকে একটু ঢাকা দিয়ে লো ফ্লেমে মটরশুঁটিটা সেদ্ধ করতে দিলাম। আর এদিকে বেসনের মধ্যে আমি জল দিয়ে বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো এদিকে বেসনের ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে, আর আমি ঢাকাটাও সরিয়ে নিলাম। দেখুন মটরশুঁটিগুলো কিন্তু এবার ভালোভাবে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আলু যে সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তবে আলুটা মেশানোর আগে এখানে হয় একটু ম্যাগি মশলা না হলে একটু কিচেন কিং মশলা মিশিয়ে নিলে আগে থেকে খুব ভালো হয়, তাহলে আলুর সাথে সব মশলাটা খুব ভালোভাবে মিশবে। আমি এখানে কিচেন কিং মশলাটা ইউজ করেছি, আর সেটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। তারপরে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে এবার একটা ম্যাশার দিয়ে ভালো করে আলুটাকে আমি ম্যাশ করে নিচ্ছি। আলুটা ম্যাশ করে নিয়ে সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ওপর থেকে অল্প একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, আর সঙ্গে একটু ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতা কুচিটাও এর মধ্যে দিয়ে ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার কিন্তু আর কিছু দেওয়ার নেই, এবার আলুর পুর কিন্তু আমাদের রেডি। তো এবার হচ্ছে আমি কড়াইতে তেল গরম করতেও বসিয়ে দিয়েছি, আর এদিকে বেসনের ব্যাটারও রেডি আর আলুর পুরও রেডি। তো এবার ক্যাপসিকাম লঙ্কার মধ্যে এই আলুর পুরটা দিয়েই আমি স্টাফিং করে দেব, আর তারপরে হচ্ছে বেসনে চুবিয়ে এটাকে তেলে ভেজে নেব। একটা হাতে আমি ফোন ধরেছি যেহেতু, তাই আর একটা হাত দিয়ে আমি ক্যাপসিকামের মধ্যে আলুর পুরটা দেওয়ার চেষ্টা করছি। আশা করি বিষয়টা আপনাদের বোঝাতে পারলাম। এইভাবে আলুর পুরটা ক্যাপসিকামের মধ্যে দিয়ে এটাকে বেসনের মধ্যে চুবিয়ে আমি ভেজে নেব তেলে। তো এইভাবে এক এক করে সমস্ত চপগুলো আমি ভেজে নেব। আর ক্যাপসিকাম তো সেদ্ধ হতে বেশি সময় লাগে না, তো এটাকে বেশি সময় ধরে ভাজারও দরকার নেই। খালি বেসনটা উপর থেকে যখন ভাজা ভাজা হয়ে কালার চেঞ্জ হয়ে আসবে তখন বোঝা যাবে যে ক্যাপসিকামের রঙটাও চেঞ্জ হয়ে আসছে। ঠিক সেই অবস্থায় এটাকে তেল থেকে তুলে নিতে হবে। তো এইভাবে সমস্ত চপগুলোকে আমি এক এক করে ভেজে নিয়েছি, আর চপগুলো ভেজে উঠতে উঠতে প্রায় 7:30 8টা মতো বেজে গেছে। আর তাই সঙ্গে একটু চাও করে নিয়েছি। এই কনকনে ঠান্ডায় সন্ধেবেলা চপ মুড়ি সঙ্গে চা, এর থেকে বেশি ভালো টিফিন আর হতেই পারে না। যাই হোক, চলুন চাটাও ছেঁকে নিচ্ছি। তো এই চপগুলোর সঙ্গে খাওয়ার জন্য ছোট্ট একটা সস বোলের মধ্যে আমি একটু গ্রিন চাটনি নিয়েছি। টমেটো সসটা সবসময় খেতে খুব একটা ভালো লাগে না, আর গ্রিন চাটনিটা আমি এখন ফ্রাই করে রাখি। আপনারাও কোনো সময় টমেটো বা চিলি সস বাদ দিয়ে এই গ্রিন চাটনিটা দিয়ে চপ খেয়ে দেখবেন, ভালোই লাগে খেতে। তো আমরা এখন খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করলাম। আর আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্ত থাক। নতুন একটা ভিডিও নিয়ে খুব শিগগির আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর দেবযানীস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আপনারা চাইলে আমাকে ফেসবুক বা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, আইডিগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। চলুন তাহলে আজকের মতো আসি। খুব শিগগির নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আপনারা সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।